ভেনিসাস, হ্যাঁ ভেনিসাস জুনিয়রকে বলতাম যে মানে জাস্ট গো, মিলিয়ন তো চাইলে আমি করতে পারবো, ফেক ফলোয়ার্স কিনা যাচ্ছে না। বড় ব্র্যান্ডস তারা কিন্তু কোয়ালিটি অফ ওয়ার্ক দেয়। কথা আছে বুশরা কবির নাকি একটু হিংসুটে স্বভাবের এবং একটু পশ কমিউনিটিতে বিলং করে এইভাবে। দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে আড্ডা আছে এই সময়ের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার এবং ইনফ্লুয়েন্সার কে ব্রাজিল ফ্যান। আপনি কি ব্রাজিল ফ্যান না বুশরা কবির? দুটাই কারেক্ট। একটু দেখতে চাই কে। ওকে, আচ্ছা, এই যে দেখে ফেললেন। বুশরা কবির, অনেক ব্যস্ত থাকেন আপনারা, বিশেষ করে সবসময় লাইভ করতে হয়, প্রমোশনের কাজে এই জায়গা থেকে ওই জায়গায় যেতে হয়। খেলা দেখার সুযোগ হয় কিনা? খেলা তো রাতে হয়, কালকে 11টায় ছিল, 1টায় হয়, 4টায় হয়। তো আমরা যে এই সেক্টরে, আপনারাও আছেন এই সেক্টরে অলমোস্ট মানে একটু তো সিমিলার, আমাদের ক্যামেরার সামনেই কাজ করতে হয়। আমরা কিন্তু একটু দেরি করে ঘুমাই, তাই না? তো দেখা যায় আমরা রাত জেগে কাজ করি, তো আমাদের রাত জাগার অভ্যেসটা কিন্তু আছে। তো দেখা যায় কি খেলাগুলা যতটুকু পারি কিপ আপ করার চেষ্টা করি আর কি। আর স্পেশালি আমার ফেভারিট টিমগুলো যখন খেলে, মানে পর্তুগাল যখন খেলে বা ফ্রান্স, জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, সেটা যখনই হোক চেষ্টা করি খেলাটা দেখার। বুশরা, আপনি যে সেক্টরটাতে কাজ করেন এই সেক্টরটাতে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার মতোই একটা প্রতিযোগিতা আছে। কখনো সেটা সুস্থ, কখনো সেটা অসুস্থতার পর্যায়েও চলে যায়। এটাকে আপনি বিলিভ করেন কিনা অন্তত? আসলে ভাইয়া এরকম মোটামুটি সব সেক্টরেই আছে, সেটা আপনি এখন আমাদের সোশ্যাল মিডিয়া সেক্টর বলেন বা ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, নাটক থেকে বলেন, সব সেক্টরে না এরকম একটু যারা ভালো করে তাদেরকে মানুষজন একটু কম্পেয়ার করে বা কম্পিটিটিভ একটা ব্যাপার চলে আসে। হয়তো বা না চেলেও মানুষের কমেন্টস বা কিছুতে কিন্তু মানুষ চিন্তা করতে মানে অভ্যস্ত হয়ে যায় যে আচ্ছা আসলেও কি তাইলে এরকম। অ্যান্ড আমি বিলিভ করি কম্পিটিশন ইজ গুড, বাট এবং মানে বিং কনফিডেন্ট এই জিনিসটাও ভালো, বাট যখন কারো ওভার কনফিডেন্স চলে আসে কারোর মধ্যে, তখন একটু অ্যারোগেন্সের পর্যায়ে পড়ে যায়, তখনই কিন্তু মানুষ মানে আপনারা বাইরে যারা আমাদেরকে দেখে অডিয়েন্স নেগেটিভ দেখে, মনে করে যে না ব্রাজিল আর্জেন্টিনার একটা ব্যাপার। যেমন আমরা আগে করতাম, মানে সত্যি কথা আমরাই করতাম ব্রাজিলে, যে আমাদের তো 5টা আছে, মানে তোমাদের কি আছে, তোমাদের তো 2টা আছে। তারপর মেসি যখন এই লাস্ট বিশ্বকাপটা জিতলো, ঠিক আছে, এরপর আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার কিন্তু অনেক বেশি দ্রুত বেড়ে গেল, এবং তারপর ওনারা একদম একদম কি বললো কাউন্টার অ্যাটাক করলো, যেটা হয় আর কি খেলার ভাষায় যদি আমি বলি। তো এটা কিন্তু হবেই যে ভালো করে ব্র্যান্ড প্রমোশন সেক্টরেও কিন্তু এরকম এটাই বললাম, জিনিসটা সেমই হয়। তো যখন কেউ নর্মালি আছে, বাট হঠাৎ যখন কেউ একটু বেশি ভালো করে, তখনই তো সে কাউন্টার অ্যাটাকটা দিতে পারে যে না আমিও এখন অনেক ভালো করছি। সে তার কাজ দিয়ে দেয়, সে এমন না যে মানে এই যে মানুষের মতন ঝগড়া করছে এরকম কিছু না, কাজ দিয়ে দেয় হয়তো বা অনেক ভালো 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 টিম কোম্পানিজদের সাথে কোলাবোরেট করে আর কি। ফলোয়ারের জায়গায় ফলো করলে আপনার হয়তো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার নেই, বাট কাজের জায়গা থেকে অনেক মিলিয়ন ফলোয়ারের চেয়েও বেশি কাজ করেন। সেক্ষেত্রে কি কোয়ালিটিটাকে মানুষ এখনো বেশি গুরুত্ব দিচ্ছে আপনার মনে হয়, না ভিউজটাকে? খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন। আমার কাছে তো কমপ্লিটলি মনে হয় যে আমার যে অডিয়েন্সরা তারা তো আমার কোয়ালিটিটাকেই দেখছে। যদি মানে এরকম হতো, কারণ আমি আসলে এই কয়েক বছরে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি এত বড় কিছু কোম্পানিজদের সাথে যুক্ত হতে পেরেছি, এবং আমাকে নিজে থেকে তারা নিয়ে গিয়েছে দেশের বাইরেও। এটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এবং কারণ বড় কোম্পানিজ বা বড় ব্র্যান্ডস তারা কিন্তু কোয়ালিটি অফ ওয়ার্ক দেখে, যে ওই মানুষটা যাকে দিয়ে আমরা আমাদের ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করব সে যোগ্য নাকি। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। কারণ আমাদের কিন্তু ব্র্যান্ডরা যখন আমাদের অফলাইনে কথা হয় বলে যে আমাদের সিইও বা আমাদের মানে ওনার অফ দ্য কোম্পানি আমাদের কিন্তু বলে যে যারা কোয়ালিটিফুল ওয়ার্ক করে আমরা তাদের সাথে যাব, কারণ মিলিয়ন ফলোয়ার্স দিয়ে বা যদি ওনারা ব্যাকল্যাশ খায় তাহলে তো আসলে কোম্পানিটা আলটিমেটলি বদনামি হচ্ছে। সো ডেফিনেটলি আমার অডিয়েন্স তো আমি বলবো যে কোয়ালিটি দেখে, এবং তারাই কিন্তু রেকমেন্ড করে যে না, পার্সোনাল লাইফ ব্র্যান্ডিংটাও ভীষণভাবে কাজ করে। জি জি ভাইয়া। তো ফলোয়ার আমার 200 হোক, 300 হোক, 500 হোক বা মিলিয়ন হোক, বাট আমি যদি কোয়ালিটিফুল ওয়ার্ক করি ভাইয়া,
অনেক দূর আগানো যাবে, কারণ কোয়ালিটি ম্যাটার্স, না হলে কথাটা আসতো না কিন্তু। এই যে আপনি বিদ্যা সিনহা মিমের সাথে একটা দুর্দান্ত একটা পারফরমেন্স দেখলাম আমরা, ওখানেও গিয়ে অনেকে লিখছে যে এই দেখো বুশরা কবির ফলো করছে। আসলে এইখানে ফলো করার কথাটা কেন আসলো, এবং সেটাকে অনেকে কোট করে, আমি জানি না যে কেন আসলো। ফলো তো অবশ্যই, আমরা তো ইন্টারন্যাশনাল ট্রেন্ডস ফলো করছি। আপনারা কি জানেন যে এটা তো হলিউড বলিউড থেকে এসেছে? ইন্টারন্যাশনাল সেলিব্রিটিজ, সেলেনা গোমেজ আছে, তারপরে বিউটি ইন্ডাস্ট্রি থেকে হুদা কাত্তান আছে, ওনারা কিন্তু বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবোরেশন করে। বরুণ ধাওয়ান, বলিউড থেকে দেখি রণবীর কাপুর তার মুভি সং এবং মুভি প্রমোশনের জন্য, বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, ওনারা সবাই কিন্তু তাদের মুভি এবং সং প্রমোশনের জন্য ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার্সদের সাথে কোলাবোরেশন করে এবং ওগুলো পোস্ট হচ্ছে, আপনারা দেখবেন। তো আর এটা কিন্তু নতুন কিছু না, এটা আমাদের বাংলাদেশেও প্রায় 6 বছর ধরে হচ্ছে। আমাদের দেশীয় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার্সরা বিভিন্ন বাংলাদেশি মানে একদম নাম্বার 1 সেলিব্রিটিসদের সাথে মানে যেরকম কোলাবোরেশন করে বিভিন্ন ডান্স পারফর্ম করছে, তাদের মিউজিক ভিডিও মানে প্রমোশন করছে। সেটা আমি একটু নামই বলি, তাসনিয়া ফারিন আপু, ওনার যখন লাস্ট গানটা যে আসলো, উনি কিন্তু বিভিন্ন ইনফ্লুয়েন্সার্সদের সাথে উনি কোলাবোরেট করেছে। আই এম শিওর আপনি দেখেছেন সেটা ওনার গান প্রমোশনের জন্য। সো এটা তো চলে আসে, তো কপি করার কি, তাহলে তো সবাই কি কপি করছে। সো অ্যাকচুয়ালি উই আর কপিং, মানে আমরা অবশ্যই কপি করছি হলিউড থেকে, বলিউড থেকে। এটা আমাদের নিজস্ব বানানো কিন্তু কিছু না। সো কেউ নিজের সত্তা এটা বলতে পারবে না কিন্তু। হ্যাঁ, আর অবশ্যই ভালো জিনিসের তো একটু সমালোচনা হবে। আমার মনে হয় নাচটা আপনাদের সবার ভালোই এটা লেগেছে। ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লেগেছে, এবং মিম তো দুর্দান্ত একজন অ্যাক্ট্রেস প্লাস পারফর্মার, তার সাথে আসলে পাল্লা দিয়ে একটা কাজ করা, আপনার সেক্টর তো ভিন্ন, ব্র্যান্ড প্রমোশন, অবশ্যই। তো সেই জায়গা থেকে করা টাফ, বাট আপনি সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনি তো নায়িকাও হতে পারতেন, আপনি যথেষ্ট সুন্দরী। এই সেক্টরে কেন আসলেন না, বা কখনো কাজ করার স্বপ্ন ছিল কিনা বা তৈরি হয়েছিল কিনা? বেসিক্যালি এই সেক্টরে তো আমি এসেছিও মানে আসলে শখ করে। তো আসলে পাস্ট আনলে অনেক পাস্ট আসে। আমি তো আসলে আমার এডুকেশন ওয়াইজ আমি তো একজন ইঞ্জিনিয়ার, তো আমি তো বাইরেও ছিলাম, ওখানেও আমি পড়াশোনা করে দেন ওখানে চাকরি করতাম। আসলে দেশে আসছি আমি 6 বছর কোভিডের টাইমে। সো তখন আসলে যখন বাসায় বসে আমার ওখানেও চাকরিটা আমি আর যেতে পারিনি, ছেড়ে দিতে হলো, তখন আমি ওভাবেই জাস্ট একটা ফোন নিয়ে আমার আম্মু বলল যে ব্র্যান্ড প্রমোশনটা কিন্তু ভালো করছে, তো আগের যারা ভালো ভালো ফেমাস ব্র্যান্ড প্রমোটার তাদের লাইভ আমাকে দেখালো, আজ থেকে আরো 6 বছর আগে। কারণ নদিয়া পুটাপু তাদের ওই সময়, জি ওনাদের কথাই বলছি না, আফরিন আনিস আপু, দেন ফারিয়া আপু, নদী আপু। তো ওনাদের লাইভ যখন দেখলাম, তো আমি বললাম আচ্ছা, এভাবে সুন্দর করে বলে যে তুমি তো সুন্দর করে কথা বলো, তুমি ট্রাই করতে পারো। তো এভাবেই যাত্রাটা আমার শুরু। বাট আমি আসলে কখনো কল্পনাও করি নাই নাচটার মতন যে নাচটাও এত হিট হবে, যে আমার ব্র্যান্ড প্রমোশনটা মানুষ আসলে এত সুন্দর পজিটিভলি অ্যাকসেপ্ট করবে। তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া ভাইয়া, সত্যি কথা। বুশরা কবির ব্র্যান্ড প্রমোটার না হলে আসলে কি হতো? আমি ব্র্যান্ড প্রমোটার না হলে ডেফিনেটলি আমি একটা ভালো কোম্পানিতে জব করার চেষ্টা করতাম, যেটা আমি আপনাকে বললাম, আমি তো ইঞ্জিনিয়ার এবং আমি মাস্টার্স গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার। তো অবশ্যই একটা ভালো টেলকো কোম্পানিতে জয়েন করতাম, কারণ আমি টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়েছি। সো গ্রামীণ ফোন ট্রাই করতাম, হয়তো বা এয়ারটেল ট্রাই করতাম, এরকম আর কি ট্রাই করতাম। ওকে, জীবনের কোন ভালো কাজটা মনে হয় করে ফেলা উচিত কিন্তু করা হচ্ছে না? জীবনে ভালো কাজ হচ্ছে নিজের জন্য একটা বড় বাড়ি বানানো উচিত আমার মনে হয়, বাট আমি তো এখনো করছি না। কারণ মানে আমার মনে হচ্ছে আমি বিং ভেরি লেজি থাকি, মানে হয় না যে আচ্ছা আব্বুর বাসা আমার বাসার পাশেই, আমি আমার মানে শ্বশুরবাড়িতে আমি আর আমার হাজব্যান্ড থাকি একা। তো আছেই, মানে হয় কি যে নিজের জন্য আচ্ছা কিন্তু করা দরকার, এটা অনেক আগে থেকেই চিন্তা করতেছিলাম। তো লেজি হয়ে আছে কি করব, এটা আর করা হচ্ছে না। সকালে ঘুম থেকে উঠে দেখলেন পেজের ফলোয়ার 5 মিলিয়ন, Wow! এবং বুশরা কবির বেস্ট ব্র্যান্ড প্রমোটার, তখন অনুভূতিটা কেমন হবে? এটা তো ফেক হবে ভাইয়া, কারণ 5 মিলিয়ন তো চাইলে আমি করতে পারবো, ফেক ফলোয়ার্স কিনা যাচ্ছে না। হ্যাঁ, তো বা আমি বুস্ট করতে আপনারা তো জানেনই এটা, তো চাইলেই করা যাবে। কিন্তু আমি ইজি শর্টকাটে বিশ্বাসী না। তো যদি হঠাৎ করে মনে করেন হয় না পেজ একদম আপ হয়ে গেল 5 মিলিয়ন যদি হয় সেটা ঠিক আছে, বাট বা কোনো ফেকভাবে যদি হয় আমি সেটাতে নাই। ওকে, বুশরা কবির কাছে আসলে সৌন্দর্যের ব্যাখ্যা কি, বা একজন নারীর
সৌন্দর্য সে কিভাবে ব্যাখ্যা করবে? সো একটা নারীর সৌন্দর্য কিন্তু শুধু বাহ্যিক সৌন্দর্য না, তার ভিতরটা তার সত্তাটা কিরকম ভাইয়া। কারণ আমাদের সৌন্দর্য খুবই ক্ষণিকের জন্য। আমি অলরেডি 30+, আমার আর কয়দিন কী থাকবে। কিন্তু ভাইয়া আমাকে যদি 10টা মানুষ বলে যে না মেয়েটা ইনোসেন্ট, মেয়েটার মনটা ক্লিয়ার, সো একটা মানুষের মন যদি সুন্দর হয় ভাইয়া, মানে দ্যাট ইজ দ্য রিয়েল বিউটি। এবং আমি মনে করি এই বিউটিটাই মেইন বিউটি। সে 80 বছরের বুড়ি হইলেও তাকে সবাই ভালোবাসবে, সুন্দরী বলবে, কারণ তার মনটা অনেক সুন্দর। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই সময়ের কার কন্টেন্ট ভালো লাগে, দেখলে পরে মনে হয় দ্যাটস ফাইন, আই ফিল গুড? অলওয়েজ সালমান মুক্তাদির আর রাকিন আফসার খুবই খুবই ফেভারেট। অফকোর্স রাফসানও অনেক ফেভারেট আমার, কিন্তু 1, 2, 3 যদি বলি তাহলে সালমান মুক্তাদির, রাফসান আর রাকিন আফসার। বাট রাকিন আফসারকে 3 দিলেও বাট এত ফানি আমি অনেক দেখি, বাট হয় না কোয়ালিটি ওয়াইজ আমার মনে হয় ওটা, হ্যাঁ এরকম আর কি। সালমান, রাফসান, এবং হ্যাঁ, ছোট রাকিন ভাই আফসার আর রাকিন আফসার ফেভারেট। কোলাপ করে সালমানের সাথে একটা ভিডিও বানালে কোন টপিকে বানাতেন? হাই লাভ অর ব্রেকআপ এরকম টাইপের কোনো কিছু করব, ওটাই হিট হবে। সালমানের সাথে তো সবই। সালমান মুক্তাদিরের সাথে একটা ওপেনিংয়ে গেলাম, তো এখানেও ওর সাথে আমি ওর সাথে বসেছিলাম আর কি, আমি হোস্ট ছিলাম, উনি ছিল, দেন মিমাপু ছিল। তো আমরা বসে বসে গল্প করছি, তো আমি সালমানের সাথে বসেছিলাম, তো কে ওটা ভিডিও, বাস ওটা নিয়ে যোগ করা শুরু করছে যে মানে সালমান এখানেও আর কি এরকম। একটা কথা আছে, বুশরা কবির নাকি একটু হিংসুটে স্বভাবের এবং একটু পশ কমিউনিটিতে বিলং করে, এইভাবে থাকে। সেকেন্ডটা ঠিক আছে, বাট আমি একটু হিংসুটে হলে তো ভাইয়া আমি এত দূর আসতেই পারতাম না। আপনিই বলেন, আমি আসতে পারতাম না, চ্যানেল আইতাম, এসে আপনার সাথে কথা বলতে পারতাম না। একদম, অ্যাবসলিউটলি। ব্র্যান্ড প্রমোশনে যারা কাজ করছে, যাদের থেকে শুরুটা হয়েছিল, এদের মধ্যে দু একজনকে মনে হয় যে তারা এই সেক্টরটা তৈরি করে গিয়েছে, এরকম দু একটা নাম যদি বলতে বলি? হ্যাঁ, এখানে তৈরি করার পিছনে আফরিন আনিস আপু ডেফিনেটলি আছেন, নিশ্চয়ই চিনেন। ফারিয়াস মিরর আপু আছেন, ফারিয়া আপু আর নদী আপু, এই 3 জনের থেকেই বেসিক্যালি আমি লাইভ প্রমোশন দেখে তারপরে কিন্তু আমি সব জায়গায় বলি। অ্যান্ড আমি যদি হিংসুটে হতাম জীবনে ওনাদের নাম আমি এরকম বড় বড় টিভি চ্যানেলে বলতাম। আপনি বলেন, এই যে একটা প্রমাণ দিয়ে দিলাম। পেছন থেকে যারা হিংসা করে বা মনে হয় আমাকে যে একটু কেন হিংসা সমালোচনা করে, আমি কিছুই করি না। তাদেরকে নিয়ে আপনার কি বলার আছে? বলবো যে আমাকে হিংসা করেন না, কারণ ডু ইউর বেস্ট। আমাকে হিংসা করে কী লাভ? আমি কে? মানে আই এম নাথিং। আপনিও আমার চেয়ে অনেক অনেক উপরে যেতে পারবেন। যারা হয়তো বা যদি সিনিয়ররাও যদি বলে যে না হিংসা করছি, আপনারা তো আমার চেয়ে অনেক উপরে আছেন অলরেডি। আমি নিজেকে একদমই ছোট মনে করি। আমি মনে করি যে আই এম স্টিল লার্নিং, স্টিল আই হ্যাভ টু ডু আ লট, কারণ আমি এভরিডে নিজেকে অনেক ব্রাশ করি, সো অনেক ব্রাশ আপ করি। তো আমার কাছে মনে হয় আমাকে হিংসা করার দরকার নেই, বাট আমার যদি ভালো কাজগুলোকে আপনারা সুন্দর করে অ্যাডাপ্ট করে ওটাকে আপনাদের কাজে লাগাতে পারেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে। কারণ এখানে এতটুকু একটা কমিউনিটিতে এত হিংসা ভেদাভেদ করার মানে হয় না। ঘুরে ফিরে আমরা কয়জনই তো আছি, সো আমরা জাস্ট মানে লেটস ওয়ার্ক ইট আউট অ্যান্ড লেটস ওয়ার্ক টুগেদার। আমরা একই ব্র্যান্ডেও তো 10টা প্রমোটার কাজ করছে না, তো যদি মনে করেন আমি যদি বলতাম যে না ওনার সাথে আমি কাজ করবো না বা কাজ করবো, ওনার সাথে হলে কাজ করবো না, তাহলে কিন্তু ওই ওনারা একসাথে আমরা কাজ করতে পারতাম না। তো হিংসা করার দরকার নেই। গান শোনা হয় কার? গান ভাইয়া আসলে ওরকম মানে আমি আসলে গান যে শুনি হয় না, বাট হ্যাঁ গাড়িতে যখন থাকি অরিজিৎ সিং এর গান শোনা হয়। তারপরে ভাইয়া মনে করেন লেটেস্ট কোনো মুভি সংস বা মিউজিক ভিডিও হচ্ছে, সেটা নোরা ফাতেহি হতে পারে, বাদশাহ হতে পারে, কে পপেরও হতে পারে, এরকম এক এক সময় ওরকম। আপনি বাংলাদেশের সিনেমা দেখা হলে বা প্রিয় নায়ককে বাংলাদেশের? বাংলাদেশের প্রিয় নায়ক তো আসলে সিয়াম আহমেদ আমার অনেক ফেভারিট, একটু বায়াসড কারণ যেহেতু মানে আমার ব্যাচেরই। আর শাকিব খান, মেগাস্টার শাকিব খান, ডেফিনেটলি ইয়েস, দুইজনই মোস্ট ফেভারিট আমার। আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে
একদম বিদায় নিব আমরা। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে প্রথমত চ্যানেল আইকে মানে অশেষ ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, যোগ্য মনে করার জন্য, যে আমার কথাও আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। এবং দর্শকদের বলবো যে থ্যাংক ইউ, সবসময় যে কাজই করি পজিটিভলি খুব সুন্দর করে আপনারা অ্যাকসেপ্ট করেন। আমি চাই সবসময় এভাবে অ্যাকসেপ্ট করেন এবং আমিও চেষ্টা করব ভালো কাজ আপনাদেরকে দেওয়া, এবং আপনারা যাতে আমাকে নিয়ে প্রাউড ফিল করেন। বাংলাদেশের ব্র্যান্ড প্রমোটার সে ভালো করছে, এই কথাটা যাতে একবারে আমার নামটা আসলেই যাতে এই কথাটা আসে, আমি এটাই সবসময় ধরে রাখার ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, চ্যানেল আইয়ের সাথে আড্ডায় ছিল ব্র্যান্ড প্রমোটার এবং কন্টেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার বুশরা কবির। আমরা তার সাথে আড্ডা দিলাম। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো অতিথির সাথে। আমাদের সাথে থাকবেন।